বেগম খালেদা জিয়া সামনের জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন, সেক্ষেত্রে তিনিই কি দলটির প্রধানমন্ত্রী প্রার্থী হবেন? আপনার কাছে শুনতে চাই আসলে রাজনীতিটা করলে কি কি করতে পারতো এনসিপি? আমরা এনসিপির এত সমালোচনা করলাম, জায়েদ বললেন যে সততার জায়গা থেকে, আপনি যদি একটু আমাদের বলেন মাসকাত ভাই, আপনি জায়েদের আমরা আলোচনাটা একমত কিনা? এরকম মনে হচ্ছে যে ওই যে বাচ্চা পরীক্ষায় ফেল করেই গেছে, এখন আমরা অভিভাবকরা বসে আলাপ করছি। তা তো না, মানে বাচ্চা তো এখনো পরীক্ষা দেয়নি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ডক্টর জাহেদের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার ব্র্যান্ডিং কি। মানে বিএনপি কে তো দেখেছে দেশের মানুষ, তারা জানে, এবং বিএনপির শীর্ষ নেতারা অত্যন্ত সক্রিয় থাকার পরেও, অনেককে বহিষ্কার করার পরেও দেখা যাচ্ছে যে ওই আওয়ামী লীগের চাঁদাবাজরা চলে যাওয়ার পর তাদের সাম্রাজ্যটা মোটামুটি ভাবে তারা দখল করেছে। আবার জামাতকেও দেখা যাচ্ছে সেখানে, জামাত ক্যাশিয়ার হিসেবে সবসময় হয়তো থেকে যায় সবার সঙ্গে। তো এখানে এনসিপির ছেলেদের আসলে সততাকে সব এবং এই যে স্বচ্ছতা, জবাবদিহিতা, এগুলোকে গুরুত্ব দিতে হবে। কেন? যেহেতু তারা নতুন প্রজন্মের রাজনীতি, এই যে তারা নতুন বন্দোবস্তের কথা বলছে, এই নতুন বন্দোবস্তটাই হচ্ছে স্বচ্ছতা। এই নতুন বন্দোবস্তটাই হচ্ছে যে তাদের দলের কেউ ওই একই কাজ করছে। আমরা কি মাসকাত ভাইকে শুনতে পাচ্ছি? আমি কিন্তু মাসকাত ভাইকে শুনতে একটু, চাঁদাবাজি করছে এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন এখন ঠিক আছে। এখন এখন ব্যাপারটা হচ্ছে যে ধরুন বাংলাদেশের রাজনীতিতে আমরা সবাই জানি যে বিএনপি, বাম দল, এমনকি ইসলামপন্থী দলগুলো, তাদের যে রেটরিক, তাদের যে ভাষারীতি, তা মোটামুটি শালীন ছিল। কিন্তু আওয়ামী লীগের সময় দুঃখজনক হলেও সত্য যে শেখ হাসিনা নিজেই অশালীন রেটরিক গুলোকে উনি ট্রেনিং দিতেন ওই সেই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি নামের সংবাদ সম্মেলনে। এবং আমরা সিপি গ্যাং নামের একটি দলকে দেখেছিলাম যে যারা অনলাইনে গালাগালের প্রচলন করে। তো এই ছেলে মেয়েরা যেহেতু ওই যে ট্যাগিং দেখে বড় হয়েছে এবং গালাগাল দেখে বড় হয়েছে, এবং ট্যাগিং করে বড় হয়েছে। হ্যাঁ, ট্যাগিং না, ওরা ট্যাগিং নিয়ে বড় হয়েছে এবং ট্যাগিং করে, নিজেরাও করে। ট্যাগিংকারীদেরকে পতনের পরে ওরা ভেবেছে এখন, এতদিন তো ওরা আমাদেরকে ট্যাগিং করেছে, এখন আমরা ওদেরকে ট্যাগিং করি। তো এখন আসলে এইভাবে তো চলবে না। আমি শুধু ওই জায়গাটা আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে হ্যাঁ, সততার কথা বলতে হবে, নতুন বন্দোবস্তের কথা বলতে হবে, কিন্তু নতুন বন্দোবস্তের সঙ্গে সঙ্গে নতুন কাপড়, নতুন স্বাস্থ্য আর নতুন বাড়ি যখন এত সামনে চলে আসে, তখন এই প্রশ্ন আপনি বলতেছেন যে তারা এখনো পরীক্ষাই দেয় না। পরীক্ষা আমরা প্রতিদিন দেই মাসকাত ভাই, পরীক্ষা শুধু ভোটের ক্লাস টেস্ট হচ্ছে, মানে ফাইনাল পরীক্ষা আমরা প্রতিটা দিন কিন্তু আমরা পরীক্ষা দেই। আমি পরীক্ষা দেই, যেহেতু আমি টেলিভিশনের সামনে আসি, ছোট অ্যাঙ্গেলে, ছোট পরীক্ষা, ছোট মার্ক, পাস করলে অত বড় কিছু নাই। ওরা বড় গ্লোরির জন্য প্রতিটা হিরো প্রতিটা সময়ে পরীক্ষা দেয়। মাসকাত ভাই, আমি ওদের প্রতিটা দিন পরীক্ষা দিতে দেখি, প্রতিটা দিন ফেল করতে দেখি, দুই একদিন অল্প দিন পাস করছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ধরেন ওদের তো সবচেয়ে বড় শত্রু হচ্ছে পতিত আওয়ামী লীগ এবং এর কালচারাল উইং। তারা তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে ধরেন তিক্ত করে তোলে। এই তিক্ততার রিয়াকশনটা গিয়ে পড়ছে হচ্ছে বিএনপি এবং অন্যান্য যারা সত্যিকার শুভাকাঙ্ক্ষী এবং সমাজের নাগরিক সমাজ, যারা আসলেই একটি সভ্য সমাজ বিনির্মাণে এই ছেলে মেয়েগুলোকে দেখতে চান, তাদের উপরে। পরিবেশটা কিন্তু খুব সহজ না, এটা অনেক জটিল। এবং বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র বানাতে না পারলে যে আসলে এই সমস্ত রাজনীতির কোনো মূল্য নাই, এবং এটা কল্যাণ রাষ্ট্র না হলে সেটা রাষ্ট্রই হয়ে ওঠে না। এই ব্যাপারটা এই তরুণদেরকে বুঝতে হবে এবং সত্যিকার অর্থেই এই যে সমালোচনাগুলো, এগুলোকে অমূলক মনে না করে, বরং এই যে যেটা ডক্টর জাহেদ একটু আগে বলছিলেন, উনি তো উপকারী করছেন এই সমালোচনাটা করে। না মাসকাত ভাই, যে সমালোচনা করে সে উপকারও করে। মাসকাত ভাই, আপনি দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ফোন করে তুলে নিয়ে আসছে, কারণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওইখানে দুইটা লোকের চাকরি হয় নাই। সিরিয়াসলি, আমি একটা ফটো বাড়ায় বলতেছি না, একটা ফটো, আমি যেহেতু আর নাম কইতেছি না, আপনি বুঝতে পারতেছেন যে আমি ওদেরকে গার্ডও করতে চাইতেছি, সত্যি তুলে নিয়ে আসছে। এখন ঘটনা হইতেছে যে আসিফ নজরুল, প্রফেসর আসিফ নজরুল সারা জীবনের একটা ভীতু লোক, উনাকে এনসিপি একটা বকা দিলে এই লাইনের থেকে ওই লাইনে যায়, নিজের কথা শুই না, নিজে আরো 3 বার এটা ঠিক করে। উনারে আমি যখন এই কথা জিজ্ঞেস করলাম যে এটা করা হয়েছে, উনি বলে যে এটা কার মন্ত্রণালয়, আমি বলি যে ভাই এটা আপনার এনে।
কারণ কি উনি মানে আমি কি বলবো, আপনি যতটা এরকম সরল আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন অত সরল না ঘটনাগুলি আসলে। মানে এখন এইটা যদি আমাদের কথা তো শোনা দরকার নাই, নিজেদের কথাই নিজেদের শোনা দরকার। হাসনাত আব্দুল্লাহরে আমি জিজ্ঞেস করলাম, বাবু তুমি এই গাড়ি কই পাও? বলে যে আপনার মতো এরকম 1 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে যে আমার গাড়ি দিতে পারে এখানে। ভাই তুমি ইংরেজি সাহিত্যে পড়ছো, সবার আগে তো পড়বা দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন দিস ওয়ার্ল্ড। তোমার যে গাড়ি দিচ্ছে সে কোনো না কোনো একটা কারণে দিচ্ছে, এটা বোঝার জায়গাও নাই, সার্জিস আলমেরও নাই, আর এই মাহফুজ সাহেবেরও নাই, আসিফ সাহেবেরও নাই। তো এত নাইলে আমি কই যাবো? নাহিদ সাহেবেরও নাই। আপনি আমার কথা শোনা দরকার নাই, আপনি আমার কথা শোনা দরকার নাই মাসুদ ভাই, আমার কথা শোনা দরকার নাই। আপনি উমামা ফাতেমার কথা, মাহফুজ আলম সাহেবের প্রথম স্ট্যাটাসটা, নাহিদ সাহেবের আজকের প্রথম স্ট্যাটাসটা আপনি পাশাপাশি পড়েন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আমাকে নিয়ে এসেছেন, এইটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার মনে হয় কি জানেন, যে এই যে ছেলে মেয়েরা কেউ এনসিপিতে থাকলো, কেউ ধরুন ছাত্র দলে আছে, কেউ ছাত্র শিবিরে আছে, বা উমামা ফাতেমার মতো যারা, হ্যাঁ, এদের নিজেদের মধ্যে নানান রকম মতবিরোধ হোক, এরা নিজেদের মধ্যে বিতর্ক করুক, এরা এদের নিজেদের ভেতরের ভুল ভ্রান্তিগুলো সামনে নিয়ে আসুক। আমার যেটা আসলে একটু অপছন্দই হয় সেটা হচ্ছে যে ওই একটু গুরুজনরা তাদের আবার এক একজনের মেন্টর হয়ে যেতে চেষ্টা করছে, নিজেদের কথাগুলো ওদের মুখ দিয়ে বলাতে চেষ্টা করছে। মানে অত অল্প বয়সের ছেলে মেয়ে কথা শুনে যদি মনে হয় যে 45 বছরের একজন সংস্কৃতি মামা বা খালা কথা বলছেন, তখন তো ভালো লাগে না। আমার মনে হয় যে বড়দের ইন্টারফারেন্সটাও একটু বেশি এই জায়গাটা। না মাসকাত ভাই, বড়দের ইন্টারফারেন্স বলতে আপনি যেটা বুঝাতে চাইতেছেন, আপনি আসলে অনেক দূরে এবং অনেক বড় বইলা আপনি ওদেরকে আসলে এত ছোট দেখতেছেন। কাছাকাছি থেকে দেখলে আর একটু বড় দেখতেন ওদের। আপনি ওদেরকে বুঝাইতে পারবেন না যে তুমি যে রাস্তাটা উঠায় ফেলতেছো, ফোন কইরা যে এই কাজ করছে তার কাজ বন্ধ করে দিচ্ছ, এটা ঠিক করতেছো না, এটা ওরে বুঝাইতে পারবেন না। ওরে বুঝাইতে তখন আপনি ট্রলড হবেন যে আমার ঘরে চোর আসলে কি আমি বসে থাকবো? সেলফ ডিফেন্স এক জিনিস, অন্যায়ের প্রতিবাদ আরেক জিনিস, এইটাও আপনি ওরে বুঝাতে পারবেন না। ও তখন আমারে ওরা ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি দেখাবে যে এই দণ্ডবিধির মধ্যে এটা আছে, ফৌজদারি কার্যবিধির মধ্যে এটা আছে। কোথা থেকে দেখাবে? আপনি একটা কালচারাল উইং থেকে কথা বলতেছেন, আরেকটা কালচারাল উইং যেটা তাদেরকে এই জিনিস ফিট করতেছে, তারা এইটাই আপনাদেরকে দেখাবে। অত 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 সহজ না। আওয়ামী লীগের যে কালচারাল বয়ান, এটা আমি স্বীকার করি মাসকাত ভাই, আমি আবার আসতেছি আপনার কাছে, আমি আওয়ামী লীগের কালচারাল বয়ান স্বীকার করি। কিন্তু আপনি দেখেন এই সরকার, আপনি এটা মনে রাখেন, এটা আপনি আমাকে বললেন মব আর প্রেসার গ্রুপ, সেইটাও আমাকে শিখায় যে ভাই এটা মব, এটা প্রেসার গ্রুপ। আমরা তো উই আর ডেটা চাইতেছিলাম না, উই আর ডেটা তো ক্রিয়েট করা হয়েছে। আমি ডক্টর জাহিদের কাছে আসি যে ডক্টর জাহিদ, আপনি একটা জিনিস হয়তো খেয়াল করছেন যে সম্প্রতি বিএনপি নেতা আব্দুল আল মিন্টু বলেছেন যে বেগম খালেদা জিয়া সামনের জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন। সেক্ষেত্রে তিনিই কি দলটির প্রধানমন্ত্রী প্রার্থী হবেন? আরেকটা বিষয়, আপনি যেহেতু একটু বিশ্লেষণ করেন, একটু খোঁজখবরও রাখেন, আপনার কাছে কি মনে হয় জনাব তারেক রহমান যে এখনো দেশে আসছেন না, এইটা কি আসলে বাংলাদেশকে তিনি যথেষ্ট নিরাপদ মনে করছেন না সেজন্য আসতেছেন না, নাকি এর পিছনে কোনো গুজ্জ কারণও থাকতে পারে? কারণ আইন কানুনের কোনো কারণ নাই, উনি এখন মানে উনার বিরুদ্ধে কোনো কিছু নাই এখন, তো সুতরাং উনার আইন কানুন দিয়ে কোনো ভয় নাই। এটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন। আপনি যে নিরাপত্তার কথা বলছেন, এটাও আমি শুনেছি ইভেন ওনার দলেরও কারো কারো কাছ থেকে শুনেছি, এই সম্ভাবনা হয়তো আছে। আমি নিশ্চিত নই এখন এই নিরাপত্তাটা আসলে আবার কবে ঠিক হবে। কারণ তিনি যদি রাষ্ট্রীয় কোনো পদে না থাকেন, রাষ্ট্রীয়ভাবে তো তাকে ওই পর্যায়ে নিরাপত্তা দেওয়া সম্ভব না, তাহলে তিনি কি নির্বাচনের আগে আর আসবেনই না? আমি জানি না। আবার কেউ কেউ এটাও বলছেন নিরাপত্তা চাইতে হয়তো এটা একটা কারণ হতে পারে যে তিনি আসলে যে একটা প্রচন্ড বেশ বড় একটা হাইপ তৈরি হবে, সেটাকে দিয়েই নির্বাচনটা করে ফেলা। মানে ধরুন নির্বাচনের তফসিলের খুব আগে আগে তিনি চলে আসলেন, তখন থেকে তাহলে যে এটা হবে, উনি বিভিন্ন জায়গায় যখন নির্বাচনে ক্যাম্পেইনে যাবেন, সেটা হয়তো ফর দ্য ফার্স্ট টাইম তিনি যাবেন, সেইটা দিয়ে একটা মারাত্মক হাইপ হবে, সেটা তাদের নির্বাচনে হেল্প করবে। এটা একটা কারণ হতে পারে, আমি ধারণা করি এটাই হয়তো কারণ। আর বেগম খালেদা জিয়ার নির্বাচন করবেন কিনা, আসলে আমি জনাব আব্দুল আওয়াল মিন্টুর বক্তব্যটা দেখলাম, এটা আমি আসলে কোনো নিশ্চিত নই। আর প্রধানমন্ত্রী হওয়ার কথা যদি বলেন,
তার শারীরিক যে অবস্থা সেটা আসলে কোনোভাবেই প্রধানমন্ত্রী হওয়ার উপযোগী বলে আমি মনে করি না। তার যা যা ডিটেইল আমাদের সামনে এসেছিল, বিশেষ করে তার লিভারের যে সংকট আছে, তার লিভার সিরোসিস আছে, সেই রকম একটা রোগী যার লিভার ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে না, তার ফিজিক্যাল ফিটনেস এতটা নিচু পর্যায়ে আছে, তার পক্ষে প্রাইম মিনিস্টার হওয়া আসলে সম্ভব বলে আমি মনে করি না। এবং শেষ পর্যন্ত উনি নির্বাচনে পার্টিসিপেট করবেন কিনা আমার সেটার ব্যাপারেও সংশয় আছে। আমি আসলে নিশ্চিত নই, আমার কাছে মনে হয়, এবং আমার মনে হয় তিনি যে জায়গায় আছেন তার শারীরিক অবস্থা যেরকম, এটা উপযোগীও না। কারণ পার্লামেন্টে যাওয়া, একজন আইন প্রণেতা হয়ে ওঠাও যথেষ্ট টায়ারিং কাজ, এটা তার বডি সাপোর্ট করবে কিনা আমি নিশ্চিত নই। না, একটা কি কারণ এরকম হইতে পারে যে কেউ কেউ জনাব তারেক রহমানের বিভিন্ন ভুল ভ্রান্তি, অতীতের অবস্থান তুলে ধরলো, আমরা এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া সম্পর্কে এক ধরনের ঐক্যমত্য দেখি, তাকে আসলে কেউই খারাপ বলছেন না, বা তাকেই আসলে আমি কি বলবো এটাকে, যে মনে করেন ঐক্যের প্রতীক নানা কারণে। তো সেই ক্ষেত্রে কি এইটা বাজারে ছাড়া হয়ে থাকতে পারে যে বেগম খালেদা জিয়া এই পরবর্তীতে প্রধানমন্ত্রী হচ্ছে? কুড বি হতে পারে। এবং আমি আবার যেটা মনে করি 2006 সালে জনাব তারেক রহমানকে নিয়ে যেসব সমালোচনা ছিল, মানে শেখ হাসিনা পরবর্তী সময়ে আসার পর বাংলাদেশকে যে জায়গায় দেখা গেছে, আমি তো আসলে শেষ পর্যন্ত মনে করি যে সেই জিনিসগুলো আর ওই জায়গায় নেই। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, তিনি এখন মানুষের সামনে আসছেন। আমি অনেককেই বলতে শুনেছি, তার সমালোচক যারা একটা সময় ছিলেন, তারা তার এই 5th অগাস্টের পর বা তার আগে থেকেও তিনি পাবলিকলি কথা বলছেন, তার সাথে পার্সোনালি দেখা করেছেন অনেকে, যারা তার প্রতি একসময় বেশ ক্রিটিক্যাল ছিলেন, আমি ব্যক্তিগতভাবে জানি। তারা তার মধ্যে একটা মেজর ট্রান্সফরমেশন দেখেন। তো আপনি যেটা বললেন, ইনফ্যাক্ট সেটা হওয়ারও সম্ভাবনা থাকবে যদি এরকম